হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে অনেক কাজকর্ম থাকে, সেটা তো জানোই। আর সবথেকে বেশি কাজ থাকে সেটা হচ্ছে বৃহস্পতিবার ঘরদোর একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে ঠাকুর পুজো করা। এটা তো থাকবেই। তো যাই হোক, আজকে ঠাকুর পুজো রয়েছে, রান্নাবান্না রয়েছে, সংসারের প্রত্যেকটা কাজ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আগের দিন না এই যে জানলাগুলো সব ক্লিন করেছিলাম। আমার মেয়ে কি করে বলো তো, মাঝে মাঝে না মানে ভুল করে ওই অনেক কিছু বানায়, তো এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে, কাগজ কাটা এই সেই ওইগুলোর মধ্যে ফেলে রাখে, ওই চ্যানেলগুলোর মধ্যে। তো আমি বারণ করি, বাবা ফেলবি না, তারপরেও ভুলে যায়। তারপরে অনেক পোকামাকড় নোংরা ঢোকে। আর এখন না মাঝে মাঝে দেখি কয়েকটা পোকা এসে উদয় হয়েছে। এক হচ্ছে তোমার এই আহ পুজোর সময়টা, মানে শীতকালটা, এক ধরনের ছোট ছোট পোকা আসে না, সারা ঘর লাইট, একদম লাইটে ভর্তি হয়ে যায়। সেই ধরনের পোকা মাঝে মাঝে এখন দেখছি উদয় হচ্ছে। মানে এখন শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই নাই। যখন ওদের মন চাইছে তখন এসে ঘরের মধ্যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। সেগুলো না যখনই লাইট অফ হয়ে যাচ্ছে, ওরা আবার মরে যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না, দেখছি এখানে ওখানে পড়ে থাকছে, সারা ঘর বিছানায় ভর্তি হয়ে যাচ্ছে। যাক, দেখো এদিকে তোমার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসেছে। আর আমি এদিকে আমার সংসারের কাজকর্ম এবার ঢুকলাম। সংসারের কাজকর্ম বলতে ঝাড় দেওয়া, এখন ঝাড়টা দিয়ে রাখবো, পরে ঘরটা মুছে নেব, কারণ রান্না রয়েছে, তো এবার রান্না করতে লেট হয়ে যাবে, পুজো দিতে হবে। তো আজকে সমস্ত কাজ করে আমার খেতে খেতে বেজে গেছিল অনেকটা বেলা। যাই হোক, তবে সকালবেলা উঠে ওই যে স্নান করে ঘর মুছে পুজো দেওয়াটা না, ওটা খুব তাড়াহুড়ো লেগে যায়। তারপরে বরকে স্নান করাই, ওটা আরো সমস্যা হয়, মানে ভীষণ পরিমাণে চাপ হয়। তো ওই জন্য আস্তে আস্তে যতটা পারি সারাদিন বসে বসে টুকটুক করে কাজগুলো করে নিই। হ্যাঁ, তবে মোটামুটি ভালোই স্পিডে কাজ করি, কারণ ওই আস্তে আস্তে কাজ করলে মানে করব বলি সেটা তো আর হয় না, তাড়াহুড়ো থাকে। মানে একটার পর আর একটা কাজ ঠিক হাজির হয়েই যাবে। তো এদিকে দেখো, আমি ঝাড় দেবো বলে পিস্তাকে বললাম একটু উঠে দাঁড়া। ও আবার একটু উঠে দাঁড়িয়ে আমাকে একটু জায়গা করে দিল। এত ভদ্র ছেলে আমার। যদি বলি বাবা একটু ঝাড় দেবো, উঠে দাঁড়াতো, ঠিক উঠে বেরিয়ে আসবে। মানে তোমার ঝাড়টা দিতে যতক্ষণ, সঙ্গে সঙ্গে গিয়ে আবার শুয়ে পড়বে। যদি বলি এখনো হয়নি, তুই তাড়াতাড়ি ওঠ, তুই শুয়ে পড়লি কেন, আবার খানিকক্ষণের জন্য উঠবে, আবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। মানে ওর যে কি তাড়া থাকে জানো না, মনে হয় কোন কাজে যাবে, খুব তাড়া রয়েছে। মানে আমাকে বলছে তুই তোর কাজটা তাড়াতাড়ি কর, আমার সময় নেই হাতে, এরকম ব্যাপার। তো এদিকে দেখো, আমাদের ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে তোমার এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর বরকে ব্রাশ দিয়ে এসেছি। মাঝখানে আবার যাব জল দিতে, জল টল খেয়ে তারপরে ওর স্নান দান করবে, পরে গিয়ে নিয়ে আসবো। আর ঝাড়টা দিয়ে তারপরে দিকে ভাবছি যে তোমার কাপড় কাচা রয়েছে, সেগুলো আবার কাচতে দিতে যেতে হবে। কিছু কিছু জল ভরার বাকি আছে। আরো অনেক কাজকর্ম থাকে সংসারের। আসলে সকালবেলা উঠে না পাগল পাগল লাগে, ভাবি যে কোনটার পর কোনটা করব। আর যেদিন ধরো ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে যায়, সেদিন তো একদম পুরো সে মনে হয় একদম পাগল হয়ে যাব, সেই অবস্থা। মানে কোনটার পর কোনটা করব দিক খুঁজে পাই না। তখন মাথা গরম হয়ে যায়, মানে এই যে মাথা গরম হলো, এবার কার ওপর রাগ দেখাবো সেই পর্ব চলবে। যাক, তাও রাগ টাগ দেখাই না, নিজের রাগ নিজের মধ্যেই রাখি। যখন খুব কাজের প্রেশার থাকে তখন আমি নিজের মতো করে একটা গল্প শুনি, বা একটু কোনো কিছু শুনলাম, শুনতে শুনতে তারপরে কাজটা করলাম। তখন দেখবে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে নিজেকে ব্যস্ত রাখা বা মাইন্ড, মানে মনটাকে অন্যদিকে ব্যস্ত রাখা ভীষণভাবে জরুরি। নিজেকে ব্যস্ত রাখার থেকে নিজের মনটাকে ব্যস্ত রাখতে হবে। তাহলেই দেখবে যে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনাও আসবে না, যত নেগেটিভ, যত জীবনে যতই কষ্ট হোক না কেন, দেখবে সব দূর হয়ে গেছে। তো এই ঘরে এসে এই ঘরে চাদরটা তুলে নিলাম। তুলে এই ঘরে একটা অন্য নতুন চাদর, নতুন বলতে আর কি পরিষ্কার চাদর, কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। পেতে দিয়ে এবার এই যে চাদরগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসবো। তবে আজকে না একটা কি কাণ্ড করেছি বলতো, মানে কি বলবো, যেটা মানে এত বড় ভুল করেছি সেটা যে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই রক্ষা। আমি চাদর কাচতে দিয়েছি খুব ভালো। সারাদিন পর কাজবাজ করে আমি এই ঘরে বসে এডিট করি। এডিট করতে এসে না পাখা চালিয়েছি, কিছুতেই পাখার রিমোট খুঁজে পাচ্ছি না। পাখার রিমোট কি করেছি জানো, সারা ঘরে তন্ন তন্ন করে সারাদিন খুঁজেও পাখার রিমোট খুঁজে পাইনি। পরের দিন যখন আমি জামা কাপড় মেলতে গেছি, দেখছি চাদরের সাথে গুটিয়ে রিমোটটাকে ওয়াশিং মেশিনে দিয়ে কাচতে দিয়ে এসেছি। রিমোটটা পুরো একদম সাদা ধপধপ করছে। আমি তো ভয় পেয়ে নিচ থেকে দৌড়ে দৌড়ে ওপরে এসেছি, যে যদি নষ্ট হয়ে গেছে উজ্জ্বল তোমাকে খুব বকা দেবে।
তারপরে রিমোটটা চালু করে দেখছি, ও মা পাখা তো চলছে, সুন্দরভাবে চলছে। আমি না তাও রিস্ক নিলাম না, একটুখানি ওই রিমোটটাকে রোদ্রে দিয়ে এসেছিলাম খানিকক্ষণ, তারপরে আবার ঠিকঠাক চলেছে, মানে কোনো কিছুই হয়নি। তবে এই যাত্রায় বেঁচে গেছি, মানে এই ভুল আর হবে না দ্বিতীয়বার। এবার থেকে চাদর টাদর তুলতে গেলে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো দেখো এদিকে অনেক কাজ হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়ার পর্ব, কারণ বর এসে গেছে বাথরুম থেকে। আর সকালবেলা যে দুধটা এনেছিলাম সেটা জাল করে রাখছি, কারণ ফ্রিজে না ওই প্যাকেট দুধ রেখে দিলে তারপরে যদি আমি বিকেলের দিকে বের করে জাল দিই কেটে যাচ্ছে। তাই সকালে এনে সকালে জাল দিয়ে রাখি, যখন চাটা খাবে বা মেয়েকে দেওয়া হবে তখন আবার একটু গরম করে নিলে হয়ে যাবে। আর গতকাল জাল দেওয়া যে দুধটা ছিল, অর্ধেকটা দিয়ে কালকে খাওয়া হয়েছিল, সেই দুধটা বের করে এখন চা করে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই, চায়ের সাথে একটু পাউরুটি সেঁকে নিয়েছি। এই হচ্ছে সকালের আমাদের, মানে সকালের ব্রেকফাস্ট, মানে মর্নিং ব্রেকফাস্ট বলতে পারো। সেটা এখন খেয়ে নিয়ে তারপরে এখানে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, কি রান্না বান্না হবে, কি খাবে, এই সমস্ত আর কি আলোচনা। তো আমাকে আবার বলে দিল যে কি কি আছে বলো, তাহলে আমি তোমাকে বলছি কি রান্না হবে। তো এইসব আলোচনা করতে করতে আমাদের খাওয়ার পর্ব চলে। তো খাওয়ার পর্ব মিটিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে বাসন মাজতে। তবে না তোমাদের গতকাল বলেছিলাম যে আমার মুদিখানার বাজার অনেক বাড়ন্ত হয়ে গেছে। আর তাও না আমি ভেবেছিলাম যে থাক আর কদিন পরে করব, এরকম একটা ব্যাপার, মানে মাইনে না পেলে আমি করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। পেমেন্ট না পেলে আমি কিছুতেই বাজেট ঘাট করতে পারছি না সেভাবে। তো মুদিখানার বাজার করতে হবে, আরো অনেক কাজ আছে আমার, টুকটাক পেন্ডিং কাজ আছে। মানে জীবন মানেই তো খরচা, তাই না? সবই আমরা খরচার উপরেই চলি। তো এদিকে সেগুলো না হলে আমি করতে পারছি না। তো ভাবছি আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছে না, তো একটু ওয়েট করেই কটা দিন তারপরে আবার মুদিখানার বাজারটা করে আরো টুকটাক সবজি বাজার, একটু মাছ আনতে হবে ওদের জন্য, কালকে তোমাদের বলেছিলাম। তো একটু মাছ এনে রেখেও দিতে হবে, কারণ বাচ্চাগুলো খেতে ভালোবাসে। মাঝে মাঝে খুব একটা মাছ এখন খাওয়া হয় না, তবে মাঝে মাঝে করা হয়, তখন আর কি খাওয়া হয়। এখন মাছ টাছ মাংস খুব একটা বাড়িতে সেভাবে একটা কেউ খেতে চায় না, গরমে করিও না সেভাবে। কারণ আস্তে আস্তে ভেবেছি সব ছেড়ে দেব, একটু সময় লাগবে। তবে হ্যাঁ, এবার আস্তে আস্তে দেখি কতদূর কি করা যায়, আমি জানি না, তবে আমি চেষ্টা চেষ্টা করবো এই আর কি। তো কমই খাওয়া হয় মাছটা, যখন ইচ্ছা হবে আর যেদিন ইচ্ছা হয় বা যেদিন মেয়ে বলে সেদিন একটু মাছ করা হয়। আর প্রতিদিন আনা হয় না, অল্প অল্প করে মাছ আনা হয়, এক গাদা মাছ এনে না তোমার ফ্রিজেও জায়গা নষ্ট, তারপরে অনেক দিন খাওয়া হয় না, তো ঠিকঠাক ভাবে রেখে 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 মাছে না একটা কেমন একটা টেস্ট হয়ে যায়, খুব বাজে খেতে লাগে। তখন মনে হয় মাছ আর মাছ খাচ্ছি না, কি একটা চাবিয়ে খাচ্ছি এরকম একটা লাগে, তখন আর খেতে ভালো লাগে না। তো যতই হোক ফ্রিজে, আমরা ডিপ ফ্রিজে যতই বলে যে ডিপ ফ্রিজে রেখে খাবে মাছ কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখেছি অনেক বেশি দিন রাখলে না, মানে ধরো একটা মাছ 1 মাস হয়ে গেল তোমার, কেমন একটা টেস্ট হয়ে যাবে যে আর খেতেই পারবে না, বরফ হয়ে থাকবে, তারপরেও ভালো লাগবে না। তো এদিকে দেখো বাসনগুলো সব মেজে নিলাম। আর যেটার মধ্যে আদা ছেঁচি, তোমরা অনেকেই ওটার লিঙ্ক চেয়েছো যে কণিকা তুমি যেটার মধ্যে আদা থেতো করলে, তুমি ওইটা কোথা থেকে কিনেছো। তো ওটা না আমি অনলাইন থেকে কিনেছিলাম, তোমার যদি আমি পাই আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো, ট্যাগ করে দেবো, ওখান থেকে তোমরা কিনতে পারো। অবশ্য যদি আমি খুঁজে পাই, কারণ আমি বহুদিন আগে কিনেছিলাম, প্রায় 2 বছর তো হবেই। হ্যাঁ ওরকমই হবে, নতুন ঘরে ঢোকার আগেই কিনেছিলাম বোধহয়। তো ওটা না ভীষণ কাজের আমার, মানে এত ভালো, আর নষ্ট হবে না, মানে পুরো একদম স্টিলের তো এটা, আর খুব ভালো একদম পিওর স্টিলের, স্টেনলেস স্টিলের। মানে তাড়াতাড়ি করে নোংরাও হয় না সেরকম একটা, তাড়াতাড়ি করে ধোয়াও হয়ে যায়। টুকটাক মানে আদা আদা থেতো করা, রসুন থেতো করা, একটু গোলমরিচ থেতো করে নিলে, একটু এলাচ, একটু গরম মশলা ভেজে থেতো করে নিলে, মানে এইরকম, খুব একটা যে অনেক গুঁড়ো হবে বাটা হবে সেরকমটা নয়। তবে টুকটাক কাজের জন্য ঠিক আছে, পারফেক্ট। একটু চা খাওয়ার, যারা চা খেতে পছন্দ করে তাদের এরকম একটা জিনিস লাগে, তো ওই জন্যই আর কি। আর এদিকে দেখো রান্না করে বাসন টাসন সব গুছিয়ে রেখে তারপরে এদিকে আবার আমি এদিকের কাজকর্ম শুরু করলাম, মানে ঘর মোছা এখনো হয়নি। তবে না এই মপটা আবার ঠিক করতে পেরেছি, কি বলতো, এই যে মপটা আমি তোমাদেরকে বলছিলাম না যে মপটা মনে হয় ভেঙে যাবে, না ওটা না ভাঙেনি, জানো তো, উজ্জ্বল আমাকে শিখিয়ে দিয়েছে।
ও বলল যখনই তুমি জলটা নিচ্ছ মপটার মধ্যে, তোমার সেটা থেকে, বাস্কেটটা থেকে, তখন ওই লকটা খুলে নেবে। তারপরে যখন ঘর মুছবে তখন প্রত্যেকবার লকটা করে তারপরে কিন্তু ঘরটা মুছবে, তাহলে দেখবে এটা আর এদিক ওদিক হবে না আর ভেঙেও যাবে না তাড়াতাড়ি। তো আমি সেই মতো করছি, তো দেখছি যে না, ঠিকঠাকই বলেছে। যখন জল নিতে হচ্ছে তখন লকটা একটু খুলে জলটা নিয়ে, না হলে তো ওটা ঘুরবে না। তারপরে যখন আবার তোমার মুছছি তখন আবার লকটা করে নিচ্ছি। তো ওকে দেখালাম আজকে, দেখি ও বললো যে এইভাবে করো তাহলে দেখো তোমার সুবিধা হবে। তো এইভাবে করে দেখছি, না সত্যি আমার সুবিধা হচ্ছে। তো এই আর কি, বাড়িতে বুদ্ধি দেওয়ার একজন লোক ভীষণভাবে দরকার, কারণ সবার মাথায় তো সব রকমের বুদ্ধি আসে না। যখন যে কাজ উদ্ধার করতে পারি না তখন সেটা ওর সামনে নিয়ে চলে যাই, বলো তো এটা কি হবে, এটা পারছি না কিছুতে। তখন আবার ও আমাকে একটু হেল্প করে দেয়। তো বুদ্ধি দিয়ে আর কি, যে এটা এভাবে করো ওভাবে করো, মানে মানুষের জীবনে না শক্তির থেকে বুদ্ধিটা ভীষণভাবে দরকার। তো সব কাজের সবকিছুর বুদ্ধি মাথার মধ্যে কিন্তু সবার মাথায় আসে না। আর এবার এদিকে রান্নার জোগাড়যন্ত্র করছি। তোমাদেরকে গতকাল বিকেলবেলা ব্লগটা শেষ করার সময় একদম লাস্টের দিকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে শাক কেটে রাখলাম, তোমার এই কলমি শাক আর হচ্ছে আর কি কাটলাম, পাট শাক। দুটো শাক কেটে ভালো করে কুচিয়ে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে বাস্কেটে রেখে দিয়েছিলাম। আর তার সাথে না এই কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে, কচু ছাড়াতে আমার প্রচুর সময় লেগেছে, কারণ কচুর মধ্যে কচুটা না ধুয়ে নেওয়া হয়নি। মানে ভাবছিলাম যে অতটা ভেবেও বসিনি আর কি, ভেবেছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে করতে করতে কত মাটি বেরিয়েছে না, হাত পুরো মাটি ভর্তি হয়ে গেছিল, কাদা। তো তারপরে কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছিল, তো সেটাকে আবার বাস্কেটে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন এই ভালো করে 4-5 বার করে একদম ভালো করে করে ধুয়ে নিলাম, না হলে না মাটিটা ছাড়ছিল না, গায়ে গায়ে লেগেছিল। আর এদিকে করব শাক ভাজা। পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, তোমার একটুখানি কালো জিরে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে দিলাম কালো জিরের সাথে, আর কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়েছি, শাকের ভেতরেই দিয়ে দিয়েছিলাম শাক ধুয়ে রাখার পরে। আর এবার এই তো এইভাবে একটু নুন একটু হলুদ দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব, মানে একদম কি বলতো, পাট শাক তো কেমন একটা ঝোলঝোল টাইপের হয়, মানে আঠালো আঠালো টাইপের, একদম ছাড়া ছাড়া করব। মানে ওই একটু হালকা তেলটা একটু বেশি দিয়েছি, তাহলেই পুরো ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে। আর এদিকে মেয়েকে একটুখানি আমের তোমার ওই লস্যি করে দিলাম। তবে লস্যি ঠিকই নয়, তোমার কি বলবো এটাকে, কি বলবো বলো তো, ওই তো মানে দুধ দিয়েছি আজকে, দই দিইনি, যেহেতু বাচ্চা মানুষ তো ওকে দই দিয়ে খায়, যদি আমরা যখন করি আমাদের সাথে একটু খায়। তবে আজকে আর দইটা দিলাম না, দুধ দিয়ে একটু আম দিয়ে করে নিলাম, শেক টাইপের আর কি, ম্যাঙ্গো শেক। আর এদিকে দেখো এবার একটু লিচু ছাড়াচ্ছি। লিচু দিয়ে আমি একটা মানে জিনিস করব, ওই যে লিচি ড্রিঙ্কস বলে না, ওটাকেই বানাবো আর কি। তো ওই জল টল দিয়ে বেশ সুন্দর করে বানাবো, সুন্দর লেগেছিল খেতে, খারাপ একটা লাগেনি। আর এদিকে দেখো শাকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে লিচুটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে তারপর এর মধ্যে আরো অনেক কিছু দিয়েছিলাম, তোমাদেরকে আমি শর্টসে দিয়ে দেবো। এবার একটা সুন্দর মশলা দিচ্ছি যাতে একটু গন্ধ বেরোয়, ওপর থেকে ঘরে তৈরি করা মশলা। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এটাই আর কি খাচ্ছিলাম বসে রান্না করতে করতে। আর এদিকে দেখো তোমার আজকে কিন্তু রান্নার মধ্যে কিছুই দিইনি, শুধু লঙ্কা দিয়েছিলাম, তাও বেটে না চিড়ে, আর আদা বাটাও দিইনি। তো এমনিতেই তো তোমার এই যে কচু গাঁঠি সেদ্ধ হলে একটু গাঢ় গাঢ় হয়েই যায়। তো জিরে ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়েছিলাম, আর তারপরে ওই নুন হলুদ দিয়ে গাঁঠি কুচুটা ভালো করে কষিয়ে, তো এবার জল টল দিয়ে ঢেলে দিয়েছিলাম। আর এবার একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিলাম, ব্যাস একদম সিম্পল রান্না, নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে। রান্না করে উজ্জ্বলকে খাইয়ে মেয়েকে খাইয়ে তারপরে আমি পুজো করতে এসেছি। স্নান হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি বুঝতেই পারছো, আর চুল টুল ভালো করে বেঁধে নিয়েছি, বিনুনি করে নিয়েছি। তবে আজকে ঠাকুর ঘরের মানে সুন্দর করে ঠাকুর পুজো করব, মানে ভক্তি ভরে বলতে পারো, ভক্তি ভরে তো করি কিন্তু আজকে অনেক সুন্দর করে গুছিয়ে গাছি করব, কারণ আমি এতদিন তো আমি পুজো দিতাম না।
আর ঠাকুর ঘরটা না না মুছলে নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃহস্পতিবারটা ডিপ ক্লিনিং করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ভাবলাম যে না আজকে সুন্দর করে মুছে টুছে একদম কাপড় টাপড় পাল্টে, প্রত্যেক বৃহস্পতিবার এটা আমি করি, আগেও করতাম যখন পুজো দিতাম, তোমরা দেখেছো। ঘর যখন পাল্টাতাম তখন মা লক্ষ্মীকে একদম সুন্দর নতুন বস্ত্র পরিয়ে ঠাকুর ঘরের সব কাপড় নতুন পেতে একদম ঠাকুর ঘর মুছে টুছে তারপরে সব বাসন কোসন মেজে পুজো দিতাম। তো এটা কিন্তু আমার আগের কাজ ছিল, আগে যখন পুজো করতাম একা একা তখন। তো মাঝখানে তো অনেকদিন পুজো আমি নিজে করিনি, ওরাই করতো। তারপরে আবার আমি যখন এখানে ঠাকুর আনলাম তখন এখান থেকে আবার পুজো করা শুরু করলাম। তো দেখো এখানে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি একটু কলিন দিয়ে। কি দিয়ে মুছবো বুঝতে পারছিলাম না, কারণ জল দিয়ে মুছলে না নষ্ট হয়ে যাবে, কাঠগুলো যদি উঠে যায়, নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, সেই ভয়ে আমি আবার জল দিয়ে মুছলাম না। কি দিয়ে মুছবো বুঝতে না পেরে এই কলিনটা ছিল হাতের কাছে অল্প একটু, সেটা দিয়েই তোমার মুছে নিলাম। আর এবারে এই যে ঠাকুর ঘরের কাপড়গুলো মানে চাদরগুলো পেতে নিচ্ছি ঠাকুরের। আর সমস্ত ঠাকুর আজকে নিচে নামিয়েছি, কারণ সমস্ত ঠাকুরকে স্নান করাবো। আর স্নান করিয়ে যাদেরকে নতুন বস্ত্র পরানো, নতুন বস্ত্র পরিয়ে তারপর একেবারে আসনে তুলবো। আর এই ঠাকুর ঘর পুজো করতে মানে ঠাকুর পুজো করতে আমার আজকে অনেক লেট হয়ে গেছিল। তো যাই হোক দেখো এদিকে ঠাকুর ঘরের কাপড়টা পাল্টে নিলাম। আর এদিকে হলুদ হলুদ লাগছে, তো আজকে বেশ ভালো লাগছে, ঠাকুর ঘরটা পুরো অন্যরকম লাগছে। অনেকে বলেছে ঠাকুরকে নিজের ঘরে দাও, তোমাদের ঘরে কেন রাখো। প্রথম কথা দেখো, ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের কিন্তু একটাই রুম ছিল। মানে রুম বলতে আমাদের ঘর ছিল, বারান্দা ছিল। যখন একদম ছোট ছিলাম আমাদের কিন্তু ঘরের একদম ভেতরেই আমাদের ঠাকুরের সিংহাসন ছিল, আমরা যেখানে থাকতাম সেখানেই ঠাকুর পুজো করতাম, মা ওখানেই পুজো করতো, পরবর্তীকালে আমরা করতাম। তো দেখো ঠাকুর কোথায় থাকলো সেটা বড় কথা নয়, তুমি নিজে কতটা ভক্তি ভরে পুজো দিতে পারছো সেটাই হচ্ছে বড় কথা। তো আমি এটুকুনি বুঝি, কারণ দেখো অনেক ঠাকুরে তো ওপরেও ঘর করা হয়েছিল, ঠাকুর হয়তো ওখানে থাকতে চাননি, আমাদের মাঝে থাকতে চেয়েছেন, যে কারণে হয়তো ঠাকুর এখানে এসেছেন। তো যাই হোক দেখো এদিকে এবার ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে একদম ফুল দিয়ে। তবে বৃহস্পতিবার তো ফুল আজকে একটু কম দিয়েছে, অন্যান্য দিন একটু বেশি দেয়। আর আজকে আর ছাদে তোমার ওই ওপর থেকে সেভাবে একটা ফুল আনিনি। তো সেরকম একটা ফুল হয়ও নি, মানে অল্প ফুল হয়েছিল, কয়েকটা ফুল নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি মা লক্ষ্মীর সামনে একটা মা লক্ষ্মীর পায়ে এঁকে সুন্দর একটা ছোট্ট করে একটা আলপনা দিয়েছি। আলপনা বলতে সেরকম কিছুই নয়, ওই আর কি ছোট করে। তো এবার পুজো দিয়ে দিই, চলো পুজো দিয়ে তারপরে বিকেলে বসবো এডিট করতে, তারপরে আবার সন্ধ্যাবেলার কিছু রুটিন আছে। তো আজকে আর পুরো রুটিনটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে, যেই কারণে আজকে ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করব। তো এই তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে না পুরো মনটা একদম শান্ত শান্ত লাগছে। তো চলো ভিডিওটা এন্ড করছি, সকলে ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভ্লগে। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।